প্রিয় শিক্ষার্থী, তিতাস কমার্স কোচিং সেন্টার ধারাবাহিক প্রক্রিয়ায় আজ আমরা আলোচনা করব রেওয়া মিল নিয়ে। এখানে কিছু খতিয়ানের উদ্ধৃত দেওয়া আছে। এই উদ্ধৃতগুলো দিয়ে আমরা রেওয়া মিলের দুইটা পক্ষ নির্ণয় করব, ডেবিট এবং ক্রেডিট। মূলধন 90,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 45,000 টাকা, নগদ 6,000 টাকা, ক্রয় 10,000 টাকা, ভাড়া প্রাপ্তি 4,000 টাকা, প্রদত্ত কমিশন 6,000 টাকা, অগ্রিম বীমা 8,000 টাকা, প্রদেয় নোট 4,000 টাকা, বিক্রয় 1,30,000 টাকা, ঋণের সুদ 6,000 টাকা, আমানতের সুদ 5,000 টাকা, বকেয়া বেতন 7,000 টাকা, প্রাপ্য হিসাব 12,000 টাকা, প্রাপ্ত বার্তা 3,000 টাকা, বিক্রয় পরিবহন 8,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই উদ্ধৃতগুলো দিয়ে আমরা একটা পরিপূর্ণ রেওয়া মিল প্রস্তুত করব। তাহলে আমরা প্রথমেই করি সুরাজ ট্রেডার্স রেওয়া মিল 31শে ডিসেম্বর 2020 সাল। সুরাজ ট্রেডার্স রেওয়া মিল 31 ডিসেম্বর 2020। আমাদের রেওয়া মিলের 5টা কলাম হয়। কয়টা কলাম? 5টা কলাম। ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে রেওয়া মিলের ঘর, 5 কলামের রেওয়া মিলের ঘর। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমরা লিখে নিলাম। প্রথমেই লিখে আমরা মূলধন। প্রিয় শিক্ষার্থী, আমরা রেওয়া মিলের দ্বিতীয় পার্টে, রেওয়া মিলের আমাদের পূর্ববর্তী ক্লাসের দ্বিতীয় পার্টে আমরা লিখে রাখছিলাম যে ডেবিট দিকে কোন দফাগুলো যায় আর ক্রেডিট দিকে কোন দফাগুলো যায়। আমরা জানি কি ডেবিট দিকে যায় ব্যয়, সম্পদ, আর ক্রেডিট দিকে যায় আয়, দায়, মালিকানা, সত্ত্ব। ডেবিট দিকে যায় ব্যয়, সম্পদ, আর ক্রেডিট দিকে যায় কি আয়, দায়, মালিকানা, সত্ত্ব। তাহলে ব্যয় সম্পদকে আমরা সংক্ষেপে লিখি বস, ব দিয়ে ব্যয়, স দিয়ে সম্পদ, বস। আর আয়, দায়, মূলধন, মালিকানা, সত্ত্ব। আ দিয়ে আয়, দ দিয়ে দায়, ম দিয়ে মালিকানা, সত্ত্ব। তাই প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা ইনটি ডেবিট ক্রেডিট মুখস্থ না করে প্রত্যেকটা ইনটিকে আমরা দেখবো এটা হিসাবের কোন প্রকার হিসাব। হিসাব কয়টা? 5টা। হিসাব কয়টা? 5টা। ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা, সত্ত্ব। তাহলে এই 5 প্রকার হিসাবের মধ্যে প্রত্যেকটা ইনটি কোন প্রকার হিসাবের মধ্যে পড়ে আমরা এটা পূর্ববর্তী ক্লাসে ভালো করে শিখে নেব। আমরা জানি কি মূলধন। মূলধন এটা মালিকানা সত্ত্বের একটা উপাদান। মূলধন মালিকানা সত্ত্বের উপাদান। তাহলে মালিকানা সত্ত্ব আমরা এই জায়গায় লিখছি ক্রেডিট দিকে। হ্যাঁ, মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে, কিন্তু মালিকানা সত্ত্বের সকল প্রকার উপাদান কিন্তু ক্রেডিট দিকে না। যেমন মূলধন এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। মালিকানা সত্ত্বকে যেই দফাটা বৃদ্ধি করে সেটা যাবে ক্রেডিট দিকে, আর মালিকানা সত্ত্বকে যেই দফাটা হ্রাস করে সেটা আসবে ডেবিট দিকে। প্রিয় শিক্ষার্থী, মূলধন মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। তাই মালিকানা সত্ত্ব মূলধন যাবে ক্রেডিট দিকে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা ইনটি খুব ভালো করে আমি কিভাবে বুঝাইতেছি একটু খেয়াল করে নিও। মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, তাই মূলধন ক্রেডিট দিকে যাবে। মানে মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি করা মানে সেটা মালিকানা সত্ত্ব, হ্রাস করা মানে মালিকানা সত্ত্ব সে কি দিতেছে আমাকে মালিকানা সত্ত্ব কমিয়েছে যার জন্য আমরা এটা কি হবে ডেবিট দিকে যাবে। আসো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য এক ধরনের ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি? ব্যয়। আমরা জানি কি ব্যয় কোন দিকে যায়? ব্যয় সম্পদ ডেবিট দিকে। ব্যয় সম্পদ ডেবিট দিকে, তাই প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট দিকে যাবে 45,000 টাকা। 3 নগদ। ঠিক আছে, নগদ
নগদ টাকা আমার জন্য কি সম্পদ। প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ টাকাটা ওই ব্যবসার জন্য কি হয় সম্পদ। তাহলে আমরা জানি কি ব্যয় সম্পদ ডেবিট। তাহলে নগদ যেহেতু সম্পদ, তাহলে এই সম্পদ যাবে কোন দিকে ডেবিট দিকে। সম্পদ ৬০,০০০ টাকা। কথা বলছি নগদ ডেবিট না ক্রেডিট এটা আমরা খুঁজবো না, আমরা খুঁজবো কোনটা নগদ ব্যয় নাকি সম্পদ, আয় নাকি দায় নাকি মালিকানা সত্ত্বের মধ্যে বলে। তাহলে নগদ দেখতেছি আমরা কি ব্যবসার জন্য সম্পদ, তাই সম্পদ ডেবিট দিকে। তারপর আসো ক্রয়। ক্রয় আমি জানি কি যে আমরা সবাই জানি যে আমরা যদি কোনো কিছু ক্রয় করি এই ক্রয়ের বিনিময়ে আমার কাছ থেকে কি হয় টাকা চলে যায়। যেমন আমি এই কলমটা ক্রয় করলাম, এই কলম ক্রয় করাতে কলম আমার কাছে আসছে কিন্তু আমার কাছ থেকে কি করছে টাকা চলে গেছে, তাই ক্রয় এক ধরনের ব্যয়। ক্রয় কি ব্যয়। আমরা জানি কি সকল প্রকার ব্যয় ডেবিট, তাহলে ক্রয় ডেবিট দিকে যাবে। তারপর আসো ভাড়া প্রাপ্তি। ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি ৪,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ পার্ট 2-এ আমরা খুব ভালো করে শিখছি প্রাপ্তি আর প্রাপ্য। প্রাপ্তি আর প্রাপ্য দুইটা এক কথা না। প্রাপ্তি মানে আমি পেয়েছি, প্রাপ্তি মানে কি আমি পেয়েছি, মানে এটা আমার জন্য কি আয়। আর প্রাপ্য মানে আমি পাবো, এটা আমার জন্য সম্পদ। তাহলে ভাড়া প্রাপ্তি যদিও আমি না বুঝি, প্রাপ্তি দিয়ে আমরা বুঝি। আমরা পূর্ববর্তী ক্লাসে সকল প্রকার প্রাপ্তি বলছিলাম ক্রেডিট। সকল প্রকার প্রাপ্তি কি ক্রেডিট, মানে এটা ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই প্রাপ্তি সেই প্রাপ্তি, যত রকম প্রাপ্তি আছে সব প্রাপ্তি আমাদের জন্য ক্রেডিট। তাহলে ভাড়া প্রাপ্তি এক ধরনের আয়। ভাড়া প্রাপ্তি মানে কি আমি ভাড়া পাইছি, ভাড়া কি করছি পাইছি, তাহলে আয়। আর সকল প্রকার আয় যায় কোথায় ক্রেডিট দিকে। আয় আদম মানে আয় যায় কোন দিকে ক্রেডিট দিকে, তাহলে ভাড়া প্রাপ্তি যাবে ক্রেডিট দিকে। তারপর আসো প্রদত্ত কমিশন। প্রদত্ত কমিশন, প্রদত্ত কমিশন যেমন প্রদত্ত কমিশন আর প্রদেয় কমিশন দুইটা এক কথা না। প্রদত্ত মানে আমি দিয়ে দিছি আর প্রদেয় মানে কি আমি দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ববর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা যারা এখনো পূর্ববর্তী ক্লাসগুলো দেখো নাই তাহলে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে ওইগুলো শিখে নিও। প্রাপ্তি আর প্রাপ্য আর প্রদত্ত আর প্রদেয় এক কথা নয়। প্রদত্ত মানে আমি দিয়ে দিছি আর প্রদেয় মানে আমি দিব। প্রদত্ত যা দিয়েছি তা কি আমার জন্য ব্যয়, তাহলে প্রদত্ত কমিশন ব্যয়। তারপরে আসো অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া এটা কি আয় না ব্যয় আমরা এইভাবে শিখবো। সম্পন্ন দায় না মালিকানা সত্য, অর্থাৎ ডেবিট না ক্রেডিট এইভাবে আমরা শিখবো না। আমরা শিখবো অগ্রিম ভাড়া কি, কোন ধরনের হিসাব। তাহলে অগ্রিম ভাড়া, ভাড়া কি ব্যয়, ভাড়া কি ব্যয়। আর ভাড়া যদি ব্যয়, অগ্রিম যদি ব্যয় থাকে, অগ্রিম যদি ব্যয় থাকে সেটা কি হয় আমাদের জন্য সম্পদ। অগ্রিম ব্যয় আমাদের জন্য কি হয় সম্পদ। ভাড়া এক ধরনের ব্যয় আর সকল প্রকার অগ্রিম ব্যয়গুলো কি হয় সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া সম্পদ। সম্পদ কোন দিকে যায় প্রিয় শিক্ষার্থী ডেবিট দিকে যায়, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট। সরি প্রিয় শিক্ষার্থী অগ্রিম বীমা। অগ্রিম বীমা, তাহলে বীমা ব্যয়। বীমা কি এক ধরনের ব্যয়, তাহলে অগ্রিম বীমা অবশ্যই সম্পদ ৮,০০০ টাকা। অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন মানে সকল প্রকার ব্যয় যদি অগ্রিম থাকে মানে অগ্রিম ব্যয়গুলো কি হয় আমাদের জন্য সম্পদ। আর সকল প্রকার সম্পদ যায় ডেবিট দিকে। তারপর আসো প্রদেয় নোট। প্রদেয় নোট, প্রদেয় নোট ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম প্রদত্ত আর প্রদেয় দুইটা এক কথা না। প্রদত্ত মানে আমি দিয়ে দিছি আর প্রদেয় মানে আমি দিব। আমরা জানি কি আমরা পূর্ববর্তী ক্লাসে শিখে নিয়েছি যা আমি পাবো অথবা যা আমার তা সম্পদ, যা অন্যের অথবা যা দিতে হবে তা কি দায়। প্রদেয় নোট আমাকে দিতে হবে, এই কারণে এটা কি দায়। আমরা জানি কি সকল প্রকার দায় কোন দিকে যায় ক্রেডিট দিকে। দায় কোন দিকে যায় ক্রেডিট দিকে, তাহলে প্রদেয় নোট ক্রেডিট। তারপর আসো বিক্রয়।
বিক্রয় এক ধরনের আয়, আমরা সবাই এটা জানি যে বিক্রয় কি আয়, অর্থাৎ আমি একটা পণ্য বিক্রয় করলাম তার এগেইনস্টে আমি কি টাকা পাবো, তাই এটা আমার জন্য আয়। ঠিক আছে, বিক্রয় করে আমরা টাকা কি করি পাই, বিক্রি করলে আমরা টাকা পাই, তাহলে বিক্রয় এক ধরনের আয়। আর সকল প্রকার আয় যায় কোন দিকে, ক্রেডিট দিকে। ঋণের সুদ, ঋণের সুদ, ঋণের সুদ। তাহলে ঋণের সুদ, প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো সুদ নিয়ে পূর্ববর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। তোমরা যারা এখনো পূর্ববর্তী ক্লাস দেখো নাই তারা পূর্ববর্তী ক্লাসগুলো ভালো করে দেখে নিও। ঋণের সুদ, সুদের বেলায় আমরা খুঁজবো মূলত মূল ইন্টিটা কি ছিল, সম্পদ নাকি দায়। মূল ইন্টি যদি সম্পদ হয়, সম্পদের সুদ আমার জন্য হয় আয়, আর মূল ইন্টি যদি দায় হয়, দায়ের সুদ আমার জন্য হয় কি ব্যয়। তাহলে সম্পদের সুদ আয় আর দায়ের সুদ ব্যয়। তাহলে ঋণ যেহেতু দায়, ঋণ কি দায়, আর দায়ের সুদ আমার জন্য কি হবে ব্যয়। তাহলে ব্যয় জানি কোন দিকে আমরা, ডেবিট দিকে, ব্যয় যায় কোন দিকে ডেবিট দিকে, তাহলে ঋণের সুদ ডেবিট দিকে। প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা দেখব আমানতের সুদ, আমানতের সুদ, আমানতের সুদ। তাহলে আমরা এই কিছুক্ষণের মধ্যে বললাম যে সুদের বেলায় আমরা খেয়াল করব মূল এন্ট্রিটা কি, সম্পদ নাকি দায়, সম্পদ নাকি দায়। যদি সম্পদ হয়, সম্পদের সুদ আমাদের জন্য আয়, আর দায়ের সুদ আমাদের জন্য ব্যয়। যেমন আমানত এক ধরনের সম্পদ, আমানত কি সম্পদ, আমি কারোর কাছে টাকা কি করলাম আমানত রাখলাম, তাহলে এই টাকাটা আমি আজ না হোক কাল কি করবো পাবো, তাহলে আমানত এক ধরনের সম্পদ, আর সম্পদের সুদ আমার জন্য কি হয় আয়, তাহলে আমানতের সুদ আয়। আয় যাবে কোন দিকে, ক্রেডিট দিকে। তারপরে আসো বকেয়া বেতন, বকেয়া বেতন। তাহলে আমরা অগ্রিম বীমার সময় বলছি যে বীমাটা কি ব্যয়, ব্যয় অগ্রিম সম্পদ। বকেয়া বেতন, বেতনের বেলায় আমরা বকেয়া বেতনের বেলায়, বকেয়া অগ্রিমের বেলায় আমরা কি করবো মূল ইন্টি খুঁজবো আগে। ঠিক আছে, মূল ইন্টি যদি ব্যয় হয় তাহলে ব্যয়ের বেলায় দুইটা থাকে অগ্রিম বকেয়া, মূল ইন্টি যদি আয় হয় তাহলে আয়ের বেলায় দুইটা থাকে অনাদায়ী আর অগ্রিম। তাহলে বেতন এক ধরনের কি ব্যয়, বেতনটা কি ব্যয়, আর ব্যয় বকেয়া মানে আমার আজ না কাল কি করতে হবে দিতে হবে, যা দিতে হবে তা কি দায়। তাহলে বকেয়া বেতন আমার জন্য কি দায়, আর দায় কোন দিকে যায় প্রিয় শিক্ষার্থী, ক্রেডিট দিকে। তারপরে আসো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে প্রাপ্তি, এখানে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি, আজকেও করছি। প্রাপ্তি আর প্রাপ্য দুইটা এক কথা না। প্রাপ্তি মানে আমি পেয়েছি, এটা আমার জন্য আয়, আর প্রাপ্য মানে আমি ভবিষ্যতে পাবো, এটা আমার জন্য কি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব কি সম্পদ। প্রিয় শিক্ষার্থী, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা, এই যে প্রাপ্তি আর প্রাপ্ত এক কথা, মানে আয়, প্রাপ্ত বার্তা আয়। প্রাপ্ত বার্তা কি, প্রাপ্ত মানে আমি পাইছি, যা আমি পাইছি তা কি আয়। বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন ব্যয়, বিক্রি পরিবহন ব্যয়, ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন এগুলো কি ব্যয়। তাহলে ব্যয় কোন দিকে যায়, ডেবিট দিকে। তারপর আসো অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা বলেছিলাম যে সকল প্রকার সঞ্চিতি দেওয়া মিলের কোন দিকে যায়, ক্রেডিট দিকে। কারণ সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে যায়, এটা আয় এবং দায়। দুইটা সঞ্চিতি বাদে, দুইটা সঞ্চিতি বাদে, পাওনাদার ও প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। পাওনাদার ও প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। কেননা সকল প্রকার সঞ্চিতি, দুইটা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি আসছে কোন দিকে, আয় এবং দায়ের দিকে। আয় এবং দায়, আমাদের কি আয় দায় উভয় কি ক্রেডিট, আয় দায় উভয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমাদের পাওনা সঞ্চিতি আয়। তারপর আসো প্রিয় শিক্ষার্থী, সমাপনী মজুত পণ্য। আমরা পূর্ববর্তী ক্লাসে পার্ট 3-এ শিখছিলাম যে কোন দফাগুলা দেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কোন দফাগুলা দেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যেমন টাকা সবস্তু, টাকা সবস্তু মানে প্রারম্ভিক
টাকা আর সমাপনী বস্তু মানে সমাপনী মজুত পণ্য এবং সমাপনী মণিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তাই সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রত্যেকটা ইনটি সমাপনী মজুত পণ্য বাদে প্রত্যেকটা ইনটি আমরা যেদিকে যাওয়ার ওদিকে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে হিসাব করে নেওয়া। যদি রেওয়া মিলের উভয় সাইড সমান হয় তাহলে অঙ্ক হয়েছে, আর উভয় সাইড যদি সমান না হয় তাহলে আমরা বারবার দেখবো যে উভয় সাইড সমান হয় কিনা। তারপর যদি এরপরেও যদি সমান না হয় আমরা জানি কি ক্রেডিট দিকে এবং ডেবিট দিকে যেদিকে কম হয় ওই কম টাকার নাম কি হয়? অনিশ্চিত হিসাব। কম টাকার নাম অনিশ্চিত হিসাব। এবং আরেকটা জিনিস আমরা পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম, যদি মূলধন না থাকে এবং ক্রেডিট দিকে কম থাকে তখন অনিশ্চিত হিসাবের পরিবর্তে কি দিই? আমরা মূলধন দিয়ে দিই। ঠিক আছে? উত্তরণের বেলায় যদি উত্তরণ না থাকে ডেবিট দিকে কম থাকলে আমরা কি দিই? উত্তরণ দিই। এমনিতে আমরা জানি কি যেদিকেই কম হয় কম টাকার নাম কি দিয়ে আমরা মিলিয়ে দিই? অনিশ্চিত হিসাব দিয়ে। আর যদি একটু একবার খেয়াল করি যে মূলধন এবং উত্তরণ আছে কিনা, যদি মূলধন না থাকে ক্রেডিট দিয়ে কম হলে মূলধন আর ডেবিট দিয়ে কম হলে উত্তরণ। শিক্ষার্থী, 90, 4, 94, 4, 98, 98 আর পাশে 1,03,000 আর 7, 10, 13, 15, 1,15,000 আর 1,30,000, 2,45,000, 2,45,000, 45, 60, 1,60,000, 2,05,000, 6, 11, 19, 2,19,000, 19, 25, 25 আর 12, 37 আর 8, 45, 2,45,000। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম কি যেমন ডেবিট এবং ক্রেডিট উভয় দিক সমান, তাহলে আমাদের অঙ্ক এই জায়গায় শেষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি কেউ ভালো করে সম্পূর্ণ ক্লাস দেখো তাহলে আশা করি রেওয়া মিলের প্রত্যেকটা ইনটি, এখানে যে ইনটিগুলো দিছি এই ইনটিগুলো তো তোমরা ভালো করে পারবাই। এবং আমরা শুধু এই ইনটিগুলোর জন্য অঙ্ক করি নাই, আমরা প্রত্যেকটা ইনটি কী হবে ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব তা বিস্তারিত আলোচনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।